শক্তির বিরুদ্ধে উলঙ্গ ক্ষুধিত ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্পর্ধিত গর্জনে চিৎকার করে ওঠেন কবিতা শেষে, হাত দে হারামজাদি। ইনি মণিভূষণ ভট্টাচার্য। তার সাহস, তার নির্ভীকতা, তার লেখনীর বলিষ্ঠতা, তার কবিত্ব, তার আপোষহীনতা, সর্বোপরি তার দেশপ্রেম, সবকিছুর জন্যই তিনি আমাদের বিবেক। ছাত্রদল তাই আজ এই মণিভূষণ সন্ধ্যার আয়োজন করতে উৎসাহী হয়েছে। তাকে বারবার পড়বার জন্য, বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তাকে তুলে ধরবার জন্য এই প্রয়াস। 2014 সালের 12ই জানুয়ারি মধ্যরাতে রোগক্লিষ্ট কবির নীরব প্রয়াণ ঘটে। তার মৃত্যু নিয়ে কোনো হইচই হয়নি, কিন্তু এই দিনটাকে আমরা শ্রদ্ধায় স্মরণ করতে চাইছি। আজকের বক্তা দুজন হলেন অধ্যাপক পবিত্র সরকার ও প্রাবন্ধিক শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় আছেন সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলার অধ্যাপক রাজীব চৌধুরী। বাবার কবিতা পাঠ করবেন কবিপুত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়ন ভট্টাচার্য। কবির কিছু বই, বিশেষত মৃত্যুর পর প্রকাশিত সংকলন কবি মণিভূষণ নিজস্ব সংলাপ পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটের দেশ পাবলিশিং, উল্টোডাঙ্গার ক্যাপিটালের ফুটপাথে সুনীল দার দোকানে, আদি দে বুক স্টোরে, পাতিরাম, ধ্যানবিন্দু ও রাসবিহারীর কল্যাণের প্রোগ্রেসিভ বুক স্টলে। বক্তারা সুপরিচিত, তাদের পরিচয় নতুন করে দেবার কিছু নেই। লেখক ও অধ্যাপক পবিত্র সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান ছিলেন। উপরন্তু তিনি ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। প্রাবন্ধিক শ্রমিক বন্দ্যোপাধ্যায় বাংলার শীর্ষস্থানীয় নাট্যবেত্তা হিসাবে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। বাংলার বাইরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অতিথি অধ্যাপক হিসাবে যুক্ত থেকে নিয়মিত সাহিত্য, চিত্রকলা, চলচ্চিত্র ও নাট্য বিষয়ক গ্রন্থ সম্পাদনা করেছেন। এদের দুজনকে বক্তা হিসাবে ছাত্র দল কৃতজ্ঞ। একটি আগাম ঘোষণা: ছাত্রদল আয়োজিত পরবর্তী আন্তর্জাতিক আলোচনা সভার শিরোনাম হবে শতবর্ষে সুকুমারী ভট্টাচার্য। এবার আজকের অনুষ্ঠান সঞ্চালনার ভার হাতে তুলে নিতে অধ্যাপক রাজীব চৌধুরীকে অনুরোধ জানাচ্ছি। স্যার। শুভ সন্ধ্যা সবাইকে। আমি প্রথমেই যারা উদ্যোক্তা এরকম একটি আলোচনার পরিসর তৈরি করার জন্য তাদেরকে আমার তরফ থেকে শুরুতেই একটা কৃতজ্ঞতা জানিয়ে রাখি। বক্তা দুজন, অধ্যাপক পবিত্র সরকার, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আপনাদের শুরুতে আমি প্রণাম জানাই। উপস্থিত আরো যারা আছেন প্রত্যেককে আজকের এই অনুষ্ঠান শুরুর আগে শুভেচ্ছা জানাই। আজকের এই আলোচনা চক্রটি কবি মণিভূষণ ভট্টাচার্যকে ঘিরে। বলবেন এমন দুজন মানুষ যারা মণিভূষণ যখন কবিতা লিখছেন সেই সময়ের তার পাশাপাশি দাঁড়িয়ে তার সঙ্গে তার কবিতার সঙ্গে পরিচিত হয়েছে, আবার এতটা সময় কাটিয়ে তারপরেও তার কবিতাকে তাদের পাঠের মধ্যে রেখে দেখলে অথবা মণিভূষণের সঙ্গে ব্যক্তিগত সান্নিধ্যের কথাগুলো এতদিন পরে এসে কেমন ভাবে মনে পড়ছে সেগুলো আমাদের সঙ্গে বিনিময় করে নিলে সেটা একটা বিশেষ প্রাপ্তি হয়ে ওঠে।
তবে এই অংশটিতে যাওয়ার আগে আমরা মণিভূষণকে দিয়ে আজকে মণিভূষণের এই আলোচনা সভা শুরু করি এবং মণিভূষণের কবিতা পড়বেন আজকে তারই ছেলে অধ্যাপক সায়ন ভট্টাচার্য। এর থেকে ভালো শুরু আর কি হতে পারে। আমি অধ্যাপক সায়নকে অনুরোধ করব, সায়ন আপনি যদি আপনার বাবার কবিতা যা পড়তে চান সেটা আমাদের একটু শোনান। সায়ন। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ সায়ন। আমি কবি মণিভূষণ ভট্টাচার্যের বেকারের চিঠি পড়ব আজকে। কবিতাটি প্রকাশিত হয়েছিল 1983 সালে। বইয়ের নাম প্রাচ্যের সন্ন্যাসী। আমার বয়স যে বছর পূর্ণ হলো, ভোট দিলাম। দ্বিতীয়বার যখন চটের পর্দাটা খোপরিতে ঢুক প্রগতি প্রতীক চিহ্ন মারছি, তখন আমি 26। 29 বছর বয়সেও বিশ্বের ন্যূনতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল। কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্তপোষে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিকশার যাতায়াত দেখেছি, কিন্তু ভোট দিতে যাইনি। আমি ভোট বয়কট করিনি, আমাকে বয়কট, কারণ আমার বয়স 31। 30-এর পর সরকারি চাকরি পাওয়া যায় না। যে সরকার আমাকে চাকরি দেয়, এই সরকার গঠনের জন্য গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, এরকম আশা করা যায় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স 5 বছর শিথিলযোগ্য, কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত। অগত্যা সরকারি চাকরি পাওয়ার একটাই উপায় আছে, জাল করে বয়স কমিয়ে ফেলা। কিন্তু হে নেতৃবৃন্দ, যদিও আমার চোখের উপর আপনাদের অনির্বচন লীলাময় জীবন খোলা আছে, তবুও জালিয়াত হতো। আমার বাবা সৎ ছিলেন। এই গঞ্জের বাজারে এড়া ছাতিম তলায় কাঁচা পাকা চুলে কাচের চশমা চোখে যে বৃদ্ধটি কুঁজো হয়ে মান্ধাত্তার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা, অর্থাৎ আপনার পরমান্নদাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন, একদিন ভর দুপুরে তার বুক লজ্জরে টাইপ মেশিনটা বিগড়ে গেল। জায়গায় আমি কলা নিয়ে বসে সাইডে পাকানো চালানি মর্তমান কলার রং যদিও বোম্বাই অভিনেত্রীর চটককে হার মানায়, তবুও খেতে অতিশয় অখাদ্য। ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো। পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চোঁচোকে সুমিষ্ট জল টেনে নিত, তাদের পায়ের ফাঁক দিয়ে আমি গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম। খোলাটি ছুঁড়ে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই আছে কিনা। তারপর চিরুনি, ব্লাউজ, ধূপকাঠি, তরমুজ, চাল, হোশিয়ারি মাল এবং ধূর্ত নেতা পুত্রমন্ত্রীর জন্য যত বড় স্বপ্ন দেখে, ঠিক সেই তনের মিষ্টি কুমড়ো, অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে বিড়লাকেও ছাড়িয়ে গেলাম, কিন্তু বিড়ালের ভাগ্যে শিকে ছেড়েল না। ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন। আমাদের এখানে গত 20 বছরে 8খানা হাসপাতাল হয়েছে, বাকি 8খানা হবে না, কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নার্সিং হোম আছে।
রোজ ভোর 4টে উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম, মা নিজের হাতে দেওয়া ঘুম চালিয়ে চা করে দিতেন। সেই স্যাঁতস্যাঁতে অন্ধকারে ধোঁয়াটে আগুনের সামনে থাকা মাকে ভারতবর্ষ বলে মনে হতো। দিদির মৃতদেহ দড়ি কেটে নামানোর পর থেকে মা একদম চুপ হয়ে গিয়েছিলেন। যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব এবং ভালো ছিল। দারিদ্র তাকে মহানও করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি। এক চোরা কারবারি শ্রমিক নেতার আড় কাঠিতে পরিণত করেছিল। সে সেই নেতাকে মহিলা সরবরাহ করত। সে নেতার সঙ্গে মন্ত্রীর সঙ্গে পরিধির কেন্দ্রের যোগ ছিল, কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল, পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সংযোগ ছিল, এবং এইসব সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গিট থেকে একটা নাইলনের দড়ি হয়ে গলায় ফাঁস লাগিয়েছিল। এলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম, হয়তো আমার বরাত খুলে যেত। অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলিকেও হার মানিয়েছে, আমি যদি এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম, বাদামের ঝুড়ির বদলে নেকটাই ঝুলতো। যাওয়া আকাশে হলুদ রঙের বৃষ্টি এবং মেশিন ছাড়া বাবা আমার জন্য আর কিছু রেখে যেতে পারেননি। এবছর মা চলে গেলেন, ভারতবর্ষ পড়ে রইল। আমার তাই নেই, যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র। এখন যদি আমি যাই, বন্ধুরা বলবে টাকায় পুষ্ট যে সব তথাকথিত প্রতিষ্ঠান আছে, তাতে যদি ভাতের জন্য ঢুকে পড়ি, তারা বলবে বেটা গুপ্তচর। যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ। আর যদি সোজা প্রতিবাদ করি, তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন। এমন কি অবস্থা তেমন বেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে। এতদিন চাকরি খুঁজেছি, এবার ভাবছি আমরাই আপনাদের আমরা যারা বেকার, আধা বেকার, ঘুরে বাউন্ডুলে ভিখিরি, যাদের জমি আছে কিন্তু জমিতে খাটে, বাড়ি বানায় কিন্তু বাড়ি নেই, যারা শহরে আলো জ্বালে যাদের তেল নেই, যারা কারখানা বানায়, কারখানা যাদের আস্তা কুড়ে চালান করে দেয়, যারা কোনোদিন একটা ভালো জামা পরেনি, শরবত খায়নি, বেড়াতে গিয়ে প্রবোধ স্তব্ধ নিরাশক ও মহত্বকে স্পর্শ করে, যারা জন্মায় আর খাটে, খাটে আর মরে, যারা এর মতো পোকা মাকড়ের মতো, শীত রাত্রির ঝরা পাতার মতো, সেই সব নিরক্ষর নগণ্য কুজো অবজ্ঞাত করুন খার জন্য এবং ঠকবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান। তারা আগামী দিনের ভারতবর্ষের, গোটা পৃথিবীর এবং সৌরজগতের মালিক। তাদেরই একজন হয়ে এই জংশন স্টেশনে বাদাম বেচেছি, কসাইয়ের বা হাতের আঙ্গুলের মতো জীবন নাম যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই আঙ্গুলের কেন্দ্রীভূত চাপে খোল কাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈলবীজ, আর সমস্ত শুকনো খোসা উড়ে যায় বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে অন্ত ঘৃণার আগুন। আগুন পাশে বসে আছেন আমার মা জননী। না, বিপ্লব শব্দটি আপনাদের মতো আমার কম্প দিয়ে জ্বর
আবৃত্তির সময় অন্যরা একটু মিউট করে রাখলে ভালো হয়, অনেক সময় ডিস্টার্ব হচ্ছে, আবৃত্তিটা কেটে যাচ্ছে মাঝে মধ্যে। সেই কবিতার কাগজের উপর ভাবে উঠে এলো। এই একটি কবিতা থেকেই মণিভূষণের মেজাজ বলা যায় আজকের এই যে আলোচনা সভায় আমরা মণিভূষণকে নিয়ে শুনতে যাচ্ছি আলোচনা, তার গোড়ার মেজাজটা তৈরি হয়ে গেল মণিভূষণের কবিতার মূল স্বরটা কোথাও আমাদেরকে প্রাণিত করলো, আন্দোলিত করলো এবং খুব সঠিক একটা দরজা খুলে দিল মণিভূষণকে নিয়ে আলোচনায় যাবার জন্য। কেউ কেউ বেঁচে থাকে সঙ্গীহীন রক্তাক্ত সম্রাট, মণিভূষণের লাইন। তার সমকালে ওইরকমই সঙ্গীহীন রক্তাক্ত সম্রাটের মতোই মণিভূষণ বেঁচে ছিলেনও বটে, লিখেছিলেনও নিরন্তর লিটল ম্যাগাজিন গুলোতে, মূল ধারার স্রোতে এসে প্রতিষ্ঠা বলতে আমরা যা বুঝি সেই প্রতিষ্ঠা পাওয়া কবি নিশ্চয় তিনি নন। এমন অনেকেই আজকে হয়তো শুনছেন যারা মণিভূষণের এই কবিতাগুলি লেখার সময় মানুষ নন, তার পরবর্তী সময়ে। আমিও তাই মণিভূষণের কবিতা থেকে মণিভূষণের কাছে যাওয়া এবং মণিভূষণ যে সময়টার মধ্যে দাঁড়িয়ে তার কবিতার মধ্যে কখনো এরকম কথা লেখেন, সব সময় সব দেখি না, দেখতে হয় না। যেমন আমি নিজে কখনো বন্দুক বা পাইপ গান হাতে নিয়ে দেখিনি, কিন্তু গর্জন শুনেছি। তারপরেই চোখের উপর ভেসে ওঠে বরানগরের 150 লাশ, মুখে আলকাতরা মাখানো, একটার পর একটা ঠেলা গাড়ি গঙ্গার দিকে যাচ্ছে, আসছে, যাচ্ছে, আসছে। চিহ্নমস্তা রজনী খড়গা ঘাটে ভেসে ওঠে রাজ রক্ত বিদ্রোহী নায়ক সত্যেন মিত্র। আসলে মোহিত বাবুর নাটকটা তখনও পড়িনি, রাজ রক্ত। সত্যেন মিত্র কে জানি না। মণিভূষণের কবিতায় হোঁচটও খেয়েছিলাম তাই, আবার অন্যরকম হোঁচট খেয়েছিলাম যখন একটা কবিতার শেষ দেখছিলাম এরম ভাবে হচ্ছে, উনুন জ্বলেনি আর, বেড়ার ধারেই সেই ডান পিঠের তেজি রক্ত ধারা, গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। তখন তো আর গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারার রাজরক্ত সত্যেন মিত্র নন। ফলে একজন অচেনা অভিনেতা তার প্রসঙ্গ একটা কবিতার মধ্যে আসে, শরৎ দত্তকে যেভাবে মেরে রেখে চলে যাওয়া হয় সেই প্রসঙ্গ কবিতায় আসে। হার্ট ক্রেন পড়ার কথা আসে, শঙ্খঘোষ পড়ার কথা আসে, পড়ে তারপর সেই পড়া ভুলে যাওয়ার কথা আসে, আর ভুলে গিয়ে তারপর আসে সমর সেনের ওই পর্বটা নয়, বরং সমর সেনের ফ্রন্টিয়ারের পর্ব, এবং সেই পর্বের একজন গদ্য পাঠকের কথা, এবং যে গদ্য পাঠকটিকে তার পরের কবিতাগুলোতে অনবরত দেখি যে ওই গদ্য কবিতার মতো গদ্য নয়, একেবারে শটান গদ্যে তিনি একদম অন্যভাবে বাংলা কবিতা লিখছেন, অথচ প্রথম থেকে তার কবিতার মধ্যে নানা রকম ছন্দের পরীক্ষা নিরীক্ষা সবই তো দেখেছিলাম। ফলে
মণিভূষণকে চেনা একটা অন্য সময়ে দাঁড়িয়ে হয়তো এরকম ভাবে, কিন্তু মণিভূষণকে তার কাছাকাছি সময় যারা দেখেছেন, চিনেছেন, তারা আজকে অনেকটা সময় পেরিয়ে এসে মণিভূষণকে দেখবেন। তাদের কথাই শুনবো। আমরা প্রথমে শুনবো অধ্যাপক পবিত্র সরকারের কথা। অল্প পুঁজির জীবন তার, তিনি নিজেই দাবি করেছেন। তাকে এমন মেধায় সুকৌশলী ভাবে বিনিয়োগ করেছেন তিনি, যে তার বিস্তার দেখলে সম্ভ্রম জাগে, আবার ভ্রমও জাগে বলে। যিনি নিজের পরিচয় জানাতে গিয়ে ছোটদের ছড়াকার বলে ভাবতে ভালোবাসেন প্রথম, তারপরে দেন অন্য পরিচয়। তাকে কিন্তু আমরা ছাত্র বয়সে প্রমা, বিভাব, বারো, অন্য অনেক পত্রিকায় ভাষা বিজ্ঞান বিষয়ে লেখাগুলির জন্য নিরন্তর খুঁজে গেছি এবং বুঝেছি কঠিনকে সাবলীল করতে তার গুরি নেই, এবং হয়তো ওই সহজ পথের পথিক বলেই। না হলে বাংলায় বর্ণনামূলক ভাষা বিজ্ঞান চর্চাকে প্রায় একার মতো একটা অভিমুখ তৈরি করে দিয়েও তিনি অতি উপাদেয় পকেট বাংলা ব্যাকরণ, ব্যাকরণের হাসি খুশি, হাসতে হাসতে বানান বা ভাষা নিয়ে ভাবছেন তো, এরকম কত সরস অসংখ্য বই লিখে ফেলেন। আর এই সময়ের উপযোগী একটা বাংলা বর্ণ পরিচয় তিনি লিখেছেন ছড়ায়, প্রথম বই এই নাম। গদ্যরীতি, পদ্যরীতি, ভাষা দেশকাল, ভাষা মনন, বাঙালি মনীষা, লোক ভাষা, লোক সংস্কৃতি, ভাষা প্রেম, ভাষা বিরোধ, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, এগুলি ছাড়াও তার পরিকল্পিত নতুন বাংলা ব্যাকরণ, তারই যুগ্ম সম্পাদনায় ঢাকা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে দুখণ্ডে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ নামে। এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত মডার্ন বেঙ্গলি ডিকশনারি ফর নন বেঙ্গলি রিডার, তার তৃতীয় খণ্ড তৈরি করেছেন তিনি। পবিত্রবাবু নাটকে অভিনয় থেকে শুরু করেছেন এবং অচিরেই নাট্য সমালোচনা এবং নাট্য অনুবাদ তার নাটকের সঙ্গে যোগসূত্রটিকে প্রশস্ত করেছিল। নাটমঞ্চ, নাট্যরূপ বা নাটকের সন্ধানের মতো দুটো বই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সম্পাদনা করেছেন নজরুল রচনা সমুদ্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বিষ্ণুদের কাব্য সমুদ্র, সোমেনচন্দ্র বা সৈয়দ ওয়ালিউল্লাহের গল্প সমুদ্র, এছাড়া আরো কত অসংখ্য বই। আর গান মানে বিশেষত রবীন্দ্রসঙ্গীত তার চিরসঙ্গী। প্রিয় রবীন্দ্রসঙ্গীতের 3টে সিডি, রোজ সকালে নিয়মিত রেওয়াজ, তারপর গড়িয়া বাজার থেকে বেছে বেছে নানা চেনা অচেনা শাক, মাছ। তিনি ওই অঞ্চলের এক প্রসিদ্ধ বাজারুও বটে। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি পর্বের উপাচার্যও বটে, একটি পর্বে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও বটে। কবি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে খুব অল্প বয়স থেকেই স্যারের পরিচয়। স্যার এবার আমাদেরকে সেই সময়ের স্মৃতিচারণা করবেন। আমরা স্যারের কাছ থেকে শুনবো মধুসূদনের কথা। স্যার। সবাইকে প্রীতি শুভেচ্ছা। আর ভালো লাগছে যে ছাত্রদল মণিভূষণের ওপর এইরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, কারণ একটা প্রজন্মের কাছে মণিভূষণ খুবই প্রিয় কবি ছিলেন, কিন্তু তার পরের প্রজন্মরা কিভাবে তাকে স্মরণ করেন বা স্মরণ করেছেন সে খবর আমরা পুরোপুরি রাখি না। তবু একটা কর্তব্য থাকে যে মণিভূষণকে প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দেওয়া, এটা খুব জরুরি কাজ। কারণ মণিভূষণের মতো কবিকে যদি কোনো প্রজন্ম ভুলে যায় বা উপেক্ষা করে, সেটা আমাদের সংস্কৃতির পক্ষে খুব গৌরবের কথা নয়। কিন্তু আমি মণিভূষণের কবিতা নিয়ে বলবো না, আর রাজীবকে আমি একটু বকবো, কারণ আমার একটা পরিচিতি আগেই দেওয়া হয়ে গেছে, তার উপর আবারও একটা পরিচিতির মধ্যে। যাই হোক, আমার সঙ্গে মণিভূষণের পরিচয়টা হচ্ছে, আমি মণিভূষণের সহপাঠী। বঙ্গবাসী কলেজে 1957 সালে আমি বাংলা অনার্সে ভর্তি হতে
প্রথম যেদিন লাইন দিলাম সেই লাইনে আমার মণিভূষণের সঙ্গে আলাপ হলো, এবং মণিভূষণের সঙ্গে আমার প্রথম আলাপ বঙ্গবাসী কলেজের সহপাঠীদের মধ্যে। আমি তার আগে 1 বছর স্কটিশ চার্চ কলেজে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়েছি, কিন্তু ইকোনমিক্স অনার্স ভালো লাগেনি বলে আমি বঙ্গবাসী কলেজে এসে বাংলা অনার্সে ভর্তি হলাম। এইটা আমার, আমি বলেছি, আমার ওই অল্প পুঁজির জীবনে এইটা আমার নিজের জীবন সম্বন্ধে প্রথম আমার নিজের সিদ্ধান্ত, যে আমি কিভাবে কি পড়বো কি না পড়বো। এতদিন অন্যের দ্বারা তাড়িত ছিলাম। যাই হোক, লাইনে এখানে কাউন্টারে টাকা জমা দেব, সেখানে মণিভূষণের সঙ্গে প্রথম আলাপে জানলাম সে নৈহাটি থেকে আসে এবং বাংলা অনার্স পড়তে এসেছে। ওইটুকু মনে আছে। তারপর ক্লাস যখন শুরু হলো আমরা পরস্পর পাশাপাশি বসতে শুরু করলাম এবং জানলাম যে কবিতা লেখে। ভালো কথা, কারণ আমাদের অনার্স বাংলা অনার্সে ওই সময়ে আরো অনেক কবি ছিলেন রণজিৎ সিংহ, যার নাম হয়তো অনেকে জানেন, শ্রমিকার আমাদের বন্ধু, ভালো ফটোগ্রাফার ছিলেন, শিল্পী ছিলেন, অভিনেতা ছিলেন আমার প্রয়াত বন্ধু সুশান্ত বসু। আর তার মধ্যে বিখ্যাতদের মধ্যে আছেন বন্ধু অরুণ সোম, রুশ ভাষা বিশেষজ্ঞ। আমরা সব, এবং ছিলেন আনন্দবাজার পত্রিকায় পার্থ বসু, সাংবাদিক। এরা সব আমরা 1 বছরে অনার্সে পড়তাম। প্রণব কুমার মুখোপাধ্যায় কবি আমাদের সঙ্গেই ওই বছরে 1 বছর পরীক্ষা দিলেন না, আমাদের সঙ্গে বসতেন, কিন্তু তার অনার্স ছিল না। তো এই 1 বছরে অনেক কবি বন্ধুর পাশাপাশি আমাদের অস্তিত্ব বঙ্গবাসী কলেজে ছিল। আর যেহেতু আমি ওই কলেজের ছাত্র ইউনিয়নে সাহিত্য সম্পাদক হয়ে, পত্রিকা সম্পাদক হয়ে গেলাম, সেহেতু আমার কবিদের সঙ্গে পরিচয়টা আরো গাঢ় হলো এবং আমরা তো পাশাপাশি এক বেঞ্চে বসতাম বঙ্গবাসী কলেজে। কিন্তু বসতাম না, মণিভূষণের সঙ্গে আমার আরো ঘনিষ্ঠতা হলো এই কারণে যে আমরা দুজনেই মফস্বল থেকে এসে কলকাতার জীবনে আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে বলা যায়, এবং পরে মণিভূষণের সঙ্গে এতই ঘনিষ্ঠতা হলো যে আমাকে একদিন তার নৈহাটিতে দাদাদের রেল কোয়ার্টারে আমন্ত্রণ করলো। আমরা দুজনে রেলগাড়ির ওই দরজায় বসে পাশাপাশি রুমাল দিয়ে একটু পরিষ্কার করে পাশাপাশি বসে আমরা নৈহাটি গেলাম। সেখানে তার দাদাদের কোয়ার্টারে মাংস ভাত খেলাম। আমার মনে আছে বৌদিরা খুব যত্ন করে মাংস ভাত খাওয়ালেন, এবং দেখলাম যে দাদাদের স্বপ্ন আছে এই ভাইটিকে নিয়ে। তারা খুবই স্নেহ করেন। এক দাদা বোধহয় রেলের ইঞ্জিনের চালক ছিলেন, চট্টগ্রাম থেকে এসে কোন রকমে ভাইয়েরা লড়াই করে তারা প্রতিষ্ঠিত হচ্ছেন আস্তে আস্তে। কিন্তু এই ভাইটিকে নিয়ে তাদের স্বপ্ন, যে ভাইটিকে উচ্চ শিক্ষা দেবেন, এবং ভাইটিকে নিয়ে তাদের স্বপ্ন আছে। এই স্বপ্ন ব্যাপারটা তখনই আঁচ করতে পেরেছিলাম, এবং জানতাম যে মণিভূষণ এর কবিতা আস্তে আস্তে পড়াতো আমার। যে কবিতা আমি জানি না, হয়তো আমি গুলিয়ে ফেলছি কিনা, কারণ বুদ্ধদেব বসুর কবিতাতে সম্ভবত মণিভূষণের কবিতা তখনই বেরিয়েছিল যখন এসে অনার্স পড়ে। আমার রণজিতের সঙ্গে রণজিতের কবিতা বেরিয়েছিল, আমার মনে আছে রণজিতের একটি কবিতা, কিন্তু মণিভূষণেরও কবিতা বেরিয়েছিল বুদ্ধদেব বসুর, এবং মণিভূষণ তখন লিখছে, লিটল ম্যাগাজিন লিখছে। ফলে কবিতা সম্বন্ধে, কবি সম্বন্ধে মণিভূষণের একটা আলাদা পরিচয় এবং আত্মবিশ্বাস আছে, এটা আমার মনে হয়েছিল। আমার ভালো লাগতো। আমার সেই কলেজ ম্যাগাজিনে মণিভূষণের কবিতা আছে। ফলে বিশ্ববিদ্যালয়ের পত্রিকারও আমি সম্পাদক হব একতা বলে, তাতেও মণিভূষণের কবিতা থাকবে। কিন্তু যেটা আমার মনে হয়েছে যখন প্রথম বইটি বেরোলো, আরো বলতে পারবে কোন বছরে বেরোলো, সেই
আমি ভুল বলেছিলাম, তখন কণ্ঠে পারিপার্শ্বিকের মালা বইটার নাম করে, ওটা আমার মনে পড়ছে কি দে যেন পরে ছেলেটির নাম করুণা সিন্ধু দে, তার বইয়ের নাম করুণা সিন্ধু, আমাদের পরের একজন কবি ছিল, তার বইয়ের নাম ছিল, প্রথম বইয়ের নাম কণ্ঠে পারিপার্শ্বিকের মালা। মণিভূষণের নয়, মণিভূষণের কয়েকটি কণ্ঠস্বর। কিন্তু ওই যে বললাম, তখন প্রুফ দেখাটা আমার একটা জীবিকা হয়ে দাঁড়িয়েছে। আমি তখন কোনো কোনো পাবলিশারের হয়ে প্রুফ দেখে পড়ার খরচ খানিকটা চালাই। তো আমার বন্ধুদের সমস্ত কবিতার বইয়ের আমি প্রুফ দেখেছি, এবং মণিভূষণ সুশান্তর বইয়ের প্রুফ দেখেছি। ওই যে বললাম দেবী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, তার বইয়ের প্রুফ দেখেছি। তাকে সুশান্ত নিয়ে এসেছিল, আমাদের সহপাঠী ছিলেন না তিনি। তারপরে রণজিতের বইয়ের প্রুফ দেখেছি, মণিভূষণের কয়েকটি কণ্ঠস্বরের বইয়েরও প্রুফ দেখেছিলাম। কবিতাগুলোর কথা আমার মনে আছে, কিন্তু এই কবিতাগুলো আশ্চর্য ব্যাপার যে আজকের মণিভূষণকে যেভাবে চিনি আমরা, যে মণিভূষণ সমস্ত প্রজন্মের, পরবর্তী প্রজন্মের কাছে প্রধান মূর্তিকল্প হয়ে উঠছেন, যে মণিভূষণের একটা আলাদা আত্মপরিচয় তৈরি হলো, যে কবিতা প্রতিবাদের কবিতা, প্রথম বইয়ে সেই ধরনের কোন রকম মেজাজ আমরা লক্ষ্য করি। তখন আমার মনে হয়েছিল একটুখানি বুঝি বা একটুখানি মানে জীবনের নেতিবাচক দিক, যেখানটা ন্যাচারালিস্টিক দিক, জীবনের নেতিবাচক দিকটা বেশি, যেমন হসপিটালে ফর্মালডিহাইডের মধ্যে একটা বাচ্চা ভ্রূণের শরীর আছে, এই ধরনের খানিকটা যেগুলো জীবনের কদর্যতার দিক, সেগুলো মণিভূষণকে ব্যথিত করছে এবং তার বেশি চোখে পড়ছে। কণ্ঠে পারিপার্শ্বিকের মালা সম্বন্ধে আমার এই ধারণাটা আছে, কণ্ঠে কয়েকটি কণ্ঠস্বর সম্বন্ধে। তারপরে তো পাশ করে জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এবং আবার ওই পাশাপাশি বসা শুরু হলো। আমি, সুশান্ত, মণিভূষণ, পল্লব সেনগুপ্ত, এরা সব পাশাপাশি বসতাম, এবং তখন ওই পাশাপাশি কাগজে ছোট ছোট চিরকুটে কবিতা লেখার খেলা আমাদের চলতো। এই খেলা এবং পরস্পরের জন্মদিনে আমরা কবিতার বই উপহার দিতাম, মনে আছে সেসব বই এখনো আছে আমার ঘরে কয়েকটা। পরস্পরের জন্মদিনে এইটা একটা আমরা এবং আমাদের দু একটি বান্ধবী জুটি ছিল, তারা এইসব কবিতার বই পরস্পরকে উপহার দিতাম। যেটা হলো যে আমাদের পরিবর্তন ঘটলো, মণিভূষণের আমার বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে পরিবর্তন, সেটা বলা ভালো, আমি মজা করে লিখেওছি যে আমাদের চেহারাতে পরিবর্তন ঘটলো। যেমন মণিভূষণ আগে শার্ট এবং ধুতি পরে আসতো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে দেখা গেল সে ওই তখনকার দিনে হ্যান্ডলুমের পাঞ্জাবি এবং পাজামা পরতে শুরু করেছে। আমিও তাই, আমার পোশাকও বদল, ওই হ্যান্ডলুমের পাঞ্জাবি এবং পাজামা পরতে শুরু করে দিলাম। তখনকার দিনে এটা খুব মানে পরিচিত পোশাক। তারপরে মাঝখান দিয়ে মণিভূষণ এক ধার থেকে সিটি করতো, আমি দেখলাম মণিভূষণ ব্যাক ব্রাশ করতে শুরু করে দিল। জানি না, আমাদের হতেই পারে যে তখন কো এডুকেশনে পড়ছি, সহপাঠিনীরা আছে, তাদের ইমপ্রেস করবার জন্য কিনা আমরা এরকম বদলাতে লাগলো। মণিভূষণও বদলাতে লাগলো। মণিভূষণ সিগারেট খেত, প্রথমে দেখতাম পানামা খেত। পানামা, তার বাবার একটা রূপোর সিগারেটের কৌটো ছিল, সেইটা নিয়ে আসতো। প্রথমে পানামা খেত, পানামা থেকে চারমিনারে পৌঁছলো, চারমিনার থেকে তারপরে দেখলাম বিড়ি, বাবার রূপোর সিগারেটের কেসে বিড়ি আনতে শুরু করলো। এরকম ভাবে আমরা বদলাতে শুরু করলাম। আমি নিজেও মফস্বল থেকে এসে এই মধ্যবিত্ত পরিবারের ছেলে, যেটা হয় নাগরিক বা নাগরিকতাকে উপেক্ষা করবার যে একটা চেষ্টা, নাগরিকতার সঙ্গে একটা দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি করে কোনোভাবে সেটার মোকাবেলা করবার চেষ্টা মণিভূষণ, আমি, এরা সব করতে শুরু করলাম। তার মধ্যে বড় সূত্র তৈরি হলো আমাদের রাজনীতি, শ্রমিক যেখানে আসে, শ্রমিক পল্লব, আমি, শ্রমিকটা এলো প্রেসিডেন্সি কলেজ থেকে, পল্লব, শ্রমিক এলো, এবং রাজনীতির একটা বৃহত্তর ক্ষেত্রে আমরা যখন পড়লাম, তখন ওই রাজনীতির মধ্যে জড়িয়ে গেলাম, এবং আমাদের বড় বৃহত্তর বন্ধুত্বের একটা ক্ষেত্র তৈরি হলো। শ্রমিকের সঙ্গে আগে আলাপ হয়েছিল,
মানে একটা পার্টি ক্লাসে আমাদের আগে আলাপ হয়েছিল শ্রমিকের সঙ্গে, তা আমাদের বন্ধুত্বের পরিসরটা আরো অনেক বড় হয়ে গেল। এবং তখন ওই আমরা যে হাতের লেখা পত্রিকা, দেয়াল পত্রিকা, এই সমস্ত উষা প্রসন্ন মুখোপাধ্যায় বলে আমাদের আরেকজন বন্ধু ছিলেন, তিনি আর বেঁচে নেই, এরা সব মিলে হাতের লেখা পত্রিকা, তাতে মণিভূষণ যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা দিত। এইভাবে যখন চলছে, মণিভূষণ কবিতাটায় এতই মগ্ন হয়ে গেল, যে কারণেই হোক আমি জানি না, এম এ পরীক্ষাটায় বসলো। আমরা অনেক চেষ্টা করলাম যে তার আগে হয়তো পারিবারিক কারণ, আলো বলতে পারবে সেটা, পারিবারিক কারণে তাকে একটা স্কুলে চাকরি দিতে হলো। এবং তার ফলে তার পরীক্ষা আমি সুশান্ত বহুবার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত তার দেওয়া হয়নি। আমরা তখন চাকরি বাকরি করে আমরা মানে অনেকে বিয়ে থাও করেছি। তারপর আমি তো বিদেশ চলে গেলাম 1969-এ, আমার 6 বছরের জন্য বিদেশ চলে গেলাম। তখন মণিভূষণের সঙ্গে আমার যোগাযোগ আছে, চিঠিপত্র, প্রচুর চিঠি, চমৎকার চিঠি লিখত মণিভূষণ। আমারও চিঠি লেখার খুব আনন্দ ছিল। মণিভূষণ, আমি জানি না সেই চিঠিগুলো আছে কিনা, নানা রকম ভাষা বদলের ফলে অনেক কিছু চিঠি আমার হারিয়ে গেছে। চমৎকার চিঠি লিখত মণিভূষণ। সেই চিঠি লেখা চলছে, কিন্তু তার মধ্যে তো ভারতের রাজনীতিতে একটা বিশাল রদবদল ঘটে গেছে। 1969-এ আমি গেলাম, 1970-71 থেকে শুরু হলো যে অরাজকতা, তার মধ্যে মণিভূষণের যে বদলটা হচ্ছে, চিঠিতে কখনো কখনো তো আমি আঁচ পেতাম, কিন্তু তার কবিতা তো তখন পড়ার সুযোগ হয়নি। তো ফলে কবিতার মধ্যে যে আগুনটা, আগুন, ক্রোধ, বিক্ষোভ, সেটা যে বেরিয়ে আসছে, সেটা দেশের লোক জানছে। আমরা ওখানে সামান্য প্রতিবাদ করছি, হয়তো ভারতীয় কনসুলেটের সামনে গিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের কিছু লোকজন মিলে প্রতিবাদ করছি, সেগুলো টেলিভিশনে দেখাচ্ছেও। কিন্তু মণিভূষণ যে একটা আগুনের পরিবেশের মধ্যে বসে এরকম একটা প্রতিবাদী কণ্ঠস্বর তৈরি করবে, এটা সত্যি সত্যি আমার হিসেবের মধ্যে বা আমার প্রত্যাশার মধ্যে ছিল না। সে তো এমনিতে মৃদুভাষী মাত্র, কথাবার্তা যথেষ্ট নম্রস্বরে বলে, রসিকতা করে, চমৎকার রসিকতা করে, এবং কিন্তু কখনো খুব সামনে, আমরা যেমন রাজনীতি করতে গিয়ে একটু সামনে আসতাম, নানা রকম সভা সমিতি করতাম, মণিভূষণ সেরকম কিছুই করেনি। কিন্তু তা সত্ত্বেও সে আমাদের সঙ্গে ছিল সব সময়। সে যে বদলাচ্ছে, এই বদলটা আমাকে এড়িয়ে গেছে। এটা আমারই একটা জীবনের একটা অভাব বলবো আমি, এটা আমাকে এড়িয়ে গিয়েছিল। তারপরে আমি যখন ফিরে এলাম 1976-এ, তখন দেখি মণিভূষণ একেবারে অন্য একজন মানুষ। তার একটা বিশাল আইডেন্টিটি তৈরি আছে, আত্মপরিচয় তৈরি আছে। ওই সময়ের বিক্ষুব্ধ, যন্ত্রণাময়, অগ্নিগর্ভ সময়ের একেবারে কণ্ঠস্বর হয়ে উঠেছে। যেমন বীরেন চট্টোপাধ্যায় একদিকে যেমন হয়েছিলেন, সেই রকম একটা কণ্ঠস্বর হয়ে উঠেছে, যেটা দেখে আমার খুব অহংকার হলো। কিন্তু সেই মণিভূষণকে আমি আগে আদৌ পাইনি, আমার এই মণিভূষণ সম্পূর্ণ পরিবর্তিত মণিভূষণ। বন্ধুত্বটা তো ছিল, শেষ পর্যন্ত বন্ধুত্বটা ছিল। মৃত্যুর গত 2 মাস আগে আমি একবার দেখা করতে গিয়েছিলাম তার সঙ্গে। কিন্তু এই ব্যাপারটাই তার কবিতার যাপন, এইতে নিয়ে আমি বলবার যোগ্য লোক নই। এখানে অনেকেই আছেন কবিরা, তারা বলবেন। তা আমার জীবনের এই যে আমরা বেঁচে যাই, বাড়ি, জীবনটা নির্মিত হয়, তাতে যে এই সব বন্ধুদের দান কতটা তারা নির্মাণ করে, কতটা তারা আমাদের দাঁড় করিয়ে রাখে, আমাদের ঠেলে দেয়, এই কথাগুলো আমরা তো ভুলতে পারি না। আমার আত্মজীবনীতে আমি অল্প স্বল্প সে কথা লেখার চেষ্টা করেছি, কিন্তু এই বন্ধুত্ব যে এই সম্বল, এই স্মৃতিত্ব আমাদের শেষ পর্যন্ত থাকবে। আমি এখানেই শেষ করছি। যদি আর কোনো কথা রাজীব বলিস আমি বলবো। আর একটা কথা বলি, একজন যখন কথা বলবে, অন্যরা যদি মিউট করে রাখে, তাহলে কথাটা বোধহয় বিঘ্নিত হয় না।
আচ্ছা, সবাই আমি এখানে থামছি। স্যারকে ধন্যবাদ। আপনার কথা আমরা ভালো শুনতে পেয়েছি। আশা করা যায় হ্যাঁ, মানে বাকিরা অনেকেই ভেতরে যারা ছিলেন সবাই প্রায় মিউট করেই রেখেছিলেন। স্যার আপনার কথা পরিষ্কার শোনা গেছে। আমরা শুনলাম স্যারের কাছ থেকে, সরকারের কাছ থেকে। অল্প সময়ের জন্য বললেন স্যার, বোঝাই যাচ্ছে আরো অনেক স্মৃতি জমে রয়েছে, আরো এরপরেও নিশ্চয়ই মণিভূষণের সঙ্গে তার যোগাযোগ। অন্তত একটা সূত্র তো আমি জানি যে স্যারের খুবই ঘনিষ্ঠ অধ্যাপক সুজিত ঘোষ। সুজিত বাবু আবার পরে মণিভূষণের উপর কাজ করলেন, সেই সুবাদে তো একটা অন্য যোগাযোগের স্তর, এবং সেটা দীর্ঘদিন ধরেই কন্টিনিউ হয়েছে। হয়তো একটা সময়ের কথা ভেবেই স্যার আমাদেরকে আজকে সংক্ষেপ করলেন, কিন্তু আমরা যেটুকু শুনলাম তাতে একটা সময়ের ইতিহাস, ছোট ছোট ইতিহাস তো এইভাবেই লেখা হয়, এগুলো স্যার খানিকটা লিখেছেন স্যারের আত্মজীবনীর মধ্যে, আজকে বললেনও সেটা। এই ইতিহাসগুলো হয়তো হারিয়ে যায়, এইটা এরকম ভাবে আমরা যখন শুনি, একটু কাছের সময় দাঁড়িয়ে যে ইতিহাসটা শুনি, সেটার একটা অন্য আনন্দ থাকে, সেটার একটা অন্য মাধুর্য তো থাকেই। আমরা যাব এবার পরবর্তী অংশটায়। যাওয়ার আগে আমার মনে হয়েছে একটু উল্লেখ করে নেওয়া দরকার যে আজকে অনেকেই হয়তো জানেন, এদেরকে চেনেন, ছাত্রদল বলেই যে ছোট্ট একটি সংগঠন, এরা এইভাবে যে কাজকর্ম করতে শুরু করেছেন, সেটা কিন্তু এই লকডাউন এবং এই যে আনলক, এই আমরা একটা দীর্ঘ সময় ধরে যে একটা অন্য ভার্চুয়াল সময়ের মধ্যে বাস করে যাচ্ছি, নিজেদের অস্তিত্ব এবং সবটাই একটা কিরকম এলোমেলো, তখনই হয়তো আবার ফিরে আসছি মণিভূষণের কবিতার কাছে বা বইগুলোর কাছে, প্রিয় চলচ্চিত্রের কাছে স্বাভাবিক থাকার চেষ্টা করছি যে হ্যাঁ, আমাদের একটা ইতিহাস ছিল এবং সেই ইতিহাসটা কয়েক মাসের জন্য একটু ব্যাহত হয়েছে, কিন্তু নষ্ট হয়ে যায়নি বোধহয় আর কি। এই ভরসাটা নিয়ে থাকছি তো। এবং সেরকম একটা সময়ে আমরা দেখি যে একজন ইনকাম ট্যাক্সে কাজ করেন এরকম একজন মানুষ মূলত এনজিওতে কাজ করেন এবং সমাজসেবার কাজ করেন, এটাই তার পরিচয়, ইলা চ্যাটার্জি। অথবা ব্যাংকের কাজ থেকে অবসর নেওয়া শান্তনু চৌধুরী, কিংবা ইনকাম ট্যাক্সের যার কথা বলছিলাম ইন্দ্রনীল চক্রবর্তী। আর আজকে অবশ্য আলো ভট্টাচার্য এখানে মণিভূষণের কারণে অন্য একটা সূত্রে জুড়ে আছেন, কিন্তু ওদের যে অন্যান্য উদ্যোগগুলি সেগুলোতে তিনি তো আর মণিভূষণের সূত্রে জড়িত নন। কিন্তু এই চারজন একটা সূত্রে এরা গাঁথা পড়ে গেছে, যে সাহিত্য শিল্প সংস্কৃতি সম্পর্কে এদের একটা ভালোবাসা আর টান। এই টানটা এদের চারজনকে জুড়ে দিয়েছে, ছাত্রদল তৈরি করেছে। এবং পরের বক্তা শ্রমিক বাবু, তিনি এরপর আমাদের বলবেন। আমরা এতক্ষণ শুনলাম পবিত্র স্মৃতি কথা। শ্রমিক বাবুকেও তো আমরা সবাই চিনি, চলচ্চিত্র হোক বা সাহিত্য হোক, ভারতীয় শিল্পকলা হোক বা নাটক হোক, এইগুলোই আগে চলে আসবে শ্রমিক বাবুর কথা বলতে গেলে। আর তিনি অধ্যাপকও বটে, অধ্যাপনা করেন তো বটে, রবীন্দ্রভারতী থেকেই শুরু করেছিলেন, কিন্তু তারপরে দেখা গেল ঠিক ওই মাপের অধ্যাপনা নয়, যে একটা নির্দিষ্ট সময় জুড়ে অধ্যাপনা করে রিটায়ারমেন্ট ইত্যাদি, তা নয়, পছন্দ হলো না। অধ্যাপনাই করেছেন, করেন ও সারা বিশ্ব জুড়ে করেন আর নানান বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে। কর্মজীবন বললে আবার দেখা যাচ্ছে পোশাকি ভাবে হয়তো কখনো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের রিজিওনাল এডিটর, আঞ্চলিক সম্পাদক, বা সিগল বুকসের বলা যায় তিনি তো প্রতিষ্ঠাতা সম্পাদকও বটে। আর সীমার তো তিনি সর্বে সর্বা, থেকে শুরু সবটাই তার। গ্রন্থ তার বাসস্থানের মেঝে থেকে সিলিং পর্যন্ত। আর আজীবনেই বইয়ের পিছু ধাওয়া করেছেন তিনি, বইও তার পিছু ছাড়েনি। সাহিত্যিক নবারুণ বলতেন প্রলিফিক রিডার, এটাই শ্রমিকদার প্রধান পরিচয় হওয়া উচিত, শুরুর পরিচয় এটাই হওয়া উচিত। একদিকে মহাশ্বেতাদির নাটক অনুবাদ, অন্যদিকে বিজনদার নাট্য সমগ্র সম্পাদনা করেছেন। বাদল সরকার বা বিজয় তেন্ডুলকর বা উৎপল দত্ত অনুবাদ বা সম্পাদনায় তার সমকালের নাটক কেমন ভাবে পড়তে হবে, আগামী দিনে এই পর্বের সাহিত্যের সমালোচনা বা ইতিহাস লেখার দিশা রেখে গেছেন তিনি তার লেখাগুলির মধ্যে, তার আলোচনার মধ্যে।
ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভাইস চেয়ারম্যান কখন, জেএনইউ স্কুল অফ আর্টস অ্যান্ড এস্থেটিক্সে আরএন টেগোর ন্যাশনাল ফেলো হিসেবেও তিনি থেকেছেন। আরো তার এই পরিচয়গুলো দিতে গেলে বলে শেষ করা যাবে না। আন্তোনিও গ্রামসির নির্বাচিত রচনা সমগ্র সৌহিন ভট্টাচার্যের সঙ্গে যেভাবে তিনি বের করলেন, আমরা তখন ছাত্র, এই এক অসাধারণ উদ্যোগ এবং অসম্ভব উল্লেখযোগ্য একটি কাজ আমি আমার সীমিত এই নিয়ে মনে করি বাংলায় অন্তত। আবার বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা ইংরেজিতে অনুবাদ কিংবা সংসদ ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, এই সব ক্ষেত্রে তার সক্রিয় উদ্যোগ বিরামহীন থেকেছে। মৃণাল সেনের আকালের সন্ধানে হোক বা খান্ডাভার হোক, গোবিন্দ নিহালনির তৈরি হিসাম সাহানির তামাক, কোনো না কোনো ভাবে কিন্তু এই মানুষটি উপস্থিত এক চলচ্চিত্র বিশেষজ্ঞ রূপে অথবা আলাদা আলাদা বিভিন্ন ভূমিকায়। সত্যজিৎ রায়ের ইন্টারভিউটি মনে করবে, তেমনি মুদ্রিত বা বৈদ্যুতিক মাধ্যমের সাক্ষাৎকার সালমান রুশদি, গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, মৃণাল সেন, মহাশ্বেতা দেবী থেকে আর অসংখ্য জন, এগুলি তার মুন্সিয়ানা আর ব্যক্তিত্বের স্পর্শে উজ্জ্বল তো বটেই। আগামী দিনের এই সময়ের এই লেখক, এই চলচ্চিত্র পরিচালক, এদের নিয়ে ইতিহাস লিখতে গেলে এর মধ্যে অত্যন্ত মূল্যবান অসংখ্য সূত্র তার জন্যই আমরা দেখি এরা বলেছেন এবং সেগুলো লিপিবদ্ধ হয়ে রয়েছে। এখনো হয়তো এগুলোকে আমরা ব্যবহার করিনি ঠিক মতো, কিন্তু অচিরেই এগুলোর আশ্রয় নিয়ে আমাদের পড়তে হবে এই সময় সাহিত্য, এই সময় চলচ্চিত্র। মণিভূষণের কবিতা পড়তে গিয়ে একবার তিনি লিখেছিলেন যে কবিতা কি লেখা যায়, বলা যায়, যা আমরা অনুভব করি তা কি সত্যিই ভাষায় প্রকাশ করা যায়? অথচ দায়টা তো থাকেই, সেই অনুভবকে কোথাও নিয়ে যেতে হবে, কোথাও পৌঁছে দিতে হবে। মণিভূষণের কবিতা তিনি যেমন ভাবে পড়েছেন, আজকে তার মুখ থেকে এবার আরো স্পষ্ট করে শুনে নিতে চাই। আমি শফিক বাবুকে অনুরোধ করবো, আপনি এবার আপনার অংশটা যদি বলেন। মণিভূষণ, ধন্যবাদ। পবিত্র একটু আগেই বলেছেন যে মণিভূষণ, পবিত্র, রণজিৎ সিংহ, সুশান্ত, পার্থ বসু, আমরা সবাই সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ে যে 2 বছর আমরা কাটাই, সেই 2 বছরে যে রাজনীতি আমরা করতাম, অর্থাৎ বামপন্থী রাজনীতি, ছাত্র আন্দোলনে বামপন্থী রাজনীতির ভূমিকাটা একদিক থেকে খুব সীমাবদ্ধ থাকে। অর্থাৎ মোটামুটি আমরা পড়াশোনা করি, বামপন্থী চিন্তাধারার ভিত্তিতে যে মতাদর্শ, সেটা ছাত্র হিসেবে, পড়ুয়া হিসেবে আর একটু গভীরভাবে জানবার, বুঝবার, বিচার করবার চেষ্টা করি, নিজেরা শিক্ষিত হই। এবং কোথাও পরবর্তীকালে আমাদের এই শিক্ষাকে আমাদের জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে আমরা যাচাই করে নিয়ে, পরখ করে নিয়ে, আত্মস্থ করে একটা অন্য ভূমিকাতে পৌঁছবো, এইরকম একটা লক্ষ্য ছিল আমাদের সেই ছাত্র রাজনীতি মধ্যে। এবং সেই রাজনীতিতে আমরা সকলে জড়িয়েছিলাম, আমাদের সঙ্গে মণিভূষণও জড়িয়েছিলেন। এর বেশি কিন্তু কোনো গভীরতর সম্পর্ক বা বন্ধুত্ব মণিভূষণের সঙ্গে আমার তৈরি হয়নি, সে সময়ও নয়, পরবর্তীকালেও নয়। আর ছাত্র রাজনীতিতে আমার সরাসরি যেটুকু ভূমিকা তখন ছিল, যাতে পবিত্রর ভূমিকা অনেক অগ্রণী ছিল, অনেক সক্রিয় ছিল। আমি তখনকার প্রধান বামপন্থী দল অবিভক্ত কমিউনিস্ট পার্টির
সদস্য পদের সম্মান লাভ করেছিলাম, সম্মান বলেই সেটাকে বিবেচনা করতাম। কিন্তু তাতে কমিউনিস্ট নেতৃত্ব আমাকে কমিউনিস্ট পার্টি দৈনিক পত্রিকা স্বাধীনতাতে কাজ করবার দায়িত্ব দেন এবং সেই দায়িত্ব যথাসম্ভব নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং রাজনীতিকে অন্যভাবে দেখবার, তাতে অংশ নেবার একটা সুযোগ পেয়েছিলাম। সেটার সঙ্গে ছাত্র রাজনীতির খুব একটা যোগাযোগ ছিল না, যদিও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিততে হয়, দায়িত্ব পালন করতে হয়, সেগুলো করেছি। কিন্তু তারপরে স্বাধীনতায় কাজ করতে করতে আমি পরিচয় পত্রিকায় সম্পাদনা বিভাগে চলে আসি। সম্পাদক তখন গোপাল হালদার ও মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়। সহকারী সম্পাদক হিসেবে 60-এর দশকের মাঝামাঝি একটা পর্বে আমি ও পার্থ বসু, আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বন্ধু, আমরা পরিচয় যোগ দিই এবং সেখানে বস্তুত মণিভূষণের সঙ্গে আমার যোগাযোগের ক্ষেত্রটা তৈরি হয়। মণিভূষণ ওই সময়টায় পরিচয় পত্রিকায় নিয়মিত কবিতা লিখেছেন, পরিচয়ের আড্ডায় এসেছেন এবং সেখানে আমার সঙ্গে পরিচয় এবং কবিতার স্বাদ পেতে শুরু করি। পবিত্র যেটা বলেছেন আমিও সেটাই তখন দেখেছি, যে সেই কবিতা কিন্তু তখনও নির্জন একক কবির কবিতা, একটু সরে থাকার কবিতা, কিন্তু তার মধ্যে একটা জেদি শক্তি বা কণ্ঠস্বর সেটা মাঝে মাঝে খুব তীব্র হয়ে উঠত। সেই স্বরটা ছিল অনেক কিছুকে বাতিল, খারিজ, বর্জন করে দেবার একটা প্রবৃত্তি এবং তার আড়ালে কোথাও খুব সরাসরি বেরিয়ে আসছে, সেটা উন্মুক্ত হয়ে পড়ছে এরকম নয়, কিন্তু কোথাও একটা গভীর সঞ্চিত ক্ষোভ, ক্রোধ, বিরক্তি এটা আসছে। অথচ সরাসরি সেই অর্থে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সময়, তার সেই প্রতিফলন যেটা আমরা 70-এর দশকে এসে পাব, সেটা কিন্তু তখনও স্পষ্ট নয়। কিন্তু সেই আঁচটা কোথাও আমি ধরতে পারছিলাম এবং সময়ের আঁচ সেটা, ইতিহাসের আঁচ সেটা। একটা বামপন্থী পরীক্ষা, একটা বামপন্থী উদ্যোগ সেটা শুরু হয়েছে দেশে, আমাদের চারিপাশে, সেইটাই আমাদের সময় কিন্তু তখন। কিন্তু সেটা তৈরি হতে না হতে তার নির্মাণ তখনও সম্পূর্ণ হয়নি। আস্তে আস্তে মাটি পড়ছে, পাথর জমছে, তাকে ঘিরে আরো বিন্যাস, আরো কঠোর নির্মাণ, তার প্রক্রিয়াটা মাত্র শুরু হচ্ছে। হতে না হতেই কিন্তু সেটা একটা চূড়ান্ত সংকটের মধ্যে পড়ল 67 সালে নকশালবাড়ির আন্দোলন থেকে। এবং সেই আন্দোলনের মধ্যে সময়টা যেভাবে যদি বলি জারিত হলো, সেই সময় কিন্তু যারা খুব চট করে একটা সিদ্ধান্ত নিয়ে একটা পথ, একটা অবস্থান বেছে নিতে পারলেন, তাদের কথা আলাদা। এবং তারা কেউ সেই বেছে নেওয়ার
দায়, সেই বেছে নেওয়ার সম্ভ্রম, মর্যাদা, সেটা যেমন পেয়েছেন, আবার ওই সময়ের টানে যারা কখনো এই বামপন্থী চিন্তার স্রোতের মুখে এসে পড়ে তারপরে পিছিয়ে গেছেন, তলিয়ে গেছেন, নষ্ট হয়ে গেছেন, বিশ্বাস ভঙ্গ করে পালিয়ে গেছেন, ভেতরে ভেতরে থেকেও তাদের বিশ্বাসহীনতাকে বিষের মতো ব্যবহার করেছেন এবং এই সমস্ত কিছু থেকে একটা হিংস্রতার প্রায় উৎসব, মারণ উৎসব হতে পারে, কিন্তু তা উৎসব, তার মধ্যে উচ্ছ্বাস ছিল, আবেগ ছিল, প্রবল তেজ ছিল, সবই ছিল। সেই বিস্ফোরণের মধ্যেও যারা কিন্তু অত সহজে একটা অবস্থান নিতে পারেননি, পক্ষে বা বিপক্ষে বা পক্ষ থেকে পক্ষান্তরে, তাদের মধ্যে আমি মণিভূষণকে গণ্য করি। মণিভূষণের রাগের কথা, অসম্ভব তীব্র ক্রোধের কথা পবিত্র যথার্থ উল্লেখ করেছেন, কিন্তু আমার এই পর্বের কবিতা পড়তে পড়তে, 70-এর দশকের কবিতা পড়তে পড়তে, অসামান্য সেই কবিতা, তার মধ্যে কিন্তু আমার যেটা বারবারই মনে হয়েছে যে ওই সহজে পক্ষ বেছে নিয়ে উদ্বিগ্ন হওয়া বা ভেঙে পড়া বা সরে আসা, যেটা হয়তো আগের পর্বে উনি করতে পেরেছেন, সরে থেকেছেন, সরে থেকে একটা তীব্র ক্ষুব্ধ দৃষ্টিতে তাকাতে পেরেছেন, বিচার করতে পেরেছেন, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি ক্ষুব্ধ, আন্দোলিত হয়ে উঠেছে 70-এর দশকে। এবং যখন কোনো পক্ষে সেইভাবে যোগ দিতে না পেরে দ্রষ্টা বা সাক্ষীর ভূমিকায় থেকে নিজে একটা প্রবল অপরাধ বোধ, গ্লানি, তার থেকে উৎসারিত যে ক্রোধ, সেই ক্রোধ কিন্তু এটা শুধু নিতান্ত প্রতিবাদী ক্রোধ নয়, এটা নিতান্ত এক পক্ষ থেকে আরেক পক্ষের প্রতি ছুড়ে দেওয়া কোনো অস্ত্র নয়, কিন্তু নিজে তাতে আলোড়িত হওয়া, দগ্ধ হওয়া, তার থেকে কিন্তু শব্দের ওই তীব্রতা, শব্দের ওই দাহ, সেটা অমন তীব্র হয়। এবং কোথাও নিজেকে জড়িয়ে খুব কাছ থেকে এই সময়টার ভেতর থেকে, এই সময়ের জ্বলন্ত আগুনের মধ্য থেকে এই সময়টাকে দেখা, নিজে দগ্ধ হওয়া, এবং তার থেকেও সরে যাওয়ার কোনো পথ নেই, সরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। একটা অসম্ভব বড় অঙ্গীকার, সেই অঙ্গীকার দাঁড় করিয়ে রাখে, নড়তে দেয় না, সরতে দেয় না এবং দগ্ধ করে। সেই তীব্রতাটা কোথাও, যে তীব্রতা কিন্তু নিজের প্রতিও প্রতিবাদ, নিজের বাইরের সঙ্গেও সংঘাত, এই সবটাকে জড়িয়ে এই কবিতায় যে ভাষাটা আসে, যে কাব্য ভাষাটা আসে, সেটা কিন্তু একান্তই মণিভূষণের। অনেক সময় তার চেয়ে বয়স্ক কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কেও তার সঙ্গে জড়িয়ে নেওয়া হয়। বাদলবাবু তার অঙ্গন মঞ্চে
কেবলমাত্র কবিতা ধরে একবার একটা নাটকই তৈরি করেছিলেন, যেটা প্রায় সম্পূর্ণটাই বীরেন্দা আর মণিভূষণের কবিতা নিয়ে, অনেকগুলো কবিতা নিয়ে। কিন্তু বীরেন চট্টোপাধ্যায় আর মণিভূষণের মধ্যেও কিন্তু তফাৎটা খুব স্পষ্ট। বীরেনবাবু কিন্তু তখনও প্রতিবাদী, প্রবল প্রতিবাদী, কিন্তু তার মধ্যে ব্যঙ্গ, শ্লেষ এর ধ্বনিগুলো যখন স্পষ্ট হয় তখন বোঝা যায় তিনি সরে আছেন, খুব কাছে আছেন কিন্তু সরে আছেন, এবং একটু দূরত্ব রেখে তিনি সময়টাকে দেখছেন, সময়ের বিচার করছেন, সময়টাকে নিয়ে উনি পরিহাস করতে পারেন, রসিকতা করতে পারেন, তার মধ্যে রাগের একটা অন্য মাত্রা তৈরি হয়। কিন্তু মণিভূষণ ঝাঁপ দেন একেবারে সেই প্রবল ভয়ঙ্কর একটা, কি বলবো, সংকটের মধ্যে সময়ের একেবারে গভীরে চলে যান। এবং সেই জন্যে ওর একটা কবিতা পড়ে আমি আমার আলোচনা শেষ করব। একটু দীর্ঘ কবিতা, কিন্তু কোথাও আমি এই সূত্রটা এই কবিতাটার মধ্যে খুব স্পষ্টভাবে পাই। একজন কবি, তিনি থাকতে চান কবি, কিন্তু কোথাও সময় তাকে সেই আরামটা দেয় না, সেই সুখটা দেয় না, যন্ত্রণার মধ্যে টেনে আনে। এবং সেই জন্যই তার আরো একটা দিক মণিভূষণের কবিতা অনেকবার দেখেছি, এই পর্বে শুধু নয়, আগে এবং তার পরেও, যেখানে মণিভূষণ নাটক, নাটকের ক্ষেত্র, নাটকের পরিসরটাকে জীবনের একটা রূপক হিসেবে গ্রহণ করেন, জীবনটাকে নাটক করে দেখেন, নাটকের মধ্য দিয়ে দেখেন, নাটক জীবন হয়, জীবন নাটক। তাই সেই রকমই একটা নাটকের পরিসরও দরকার হয়, এবং সেই পরিসর হয় একটা কবি সম্মেলন, ওই সময়েরই একটা কবি সম্মেলন। কিন্তু কি করে কবি সম্মেলনের ওই নিশ্চিন্ত কাব্য পরিসর ভেঙে খণ্ডিত হয়ে ধ্বংস হয়ে যায় সময়ের অভিঘাতে, এবং সেটা কবিতার মধ্য দিয়ে মূর্ত হয়। তাই কবিতার শুরুতে ওই সরে থাকার একটা অভিপ্রায় যেন আছে। কবি সম্মেলনে গিয়ে কে আর বাইরের ক্ষেত্রটাকে দেখে, যুদ্ধক্ষেত্রটাকে কেই দেখতে পায়? কবি সম্মেলনের ওই আশ্রয়ের মধ্যে, নিশ্চিন্ততার মধ্যে একেবারে সামনের সারিতে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। দুখানা চেয়ারের ঠিক পেছনে যদি একটা করে চেয়ার সাজানো হতো, দ্বিতীয় সারির সকলের মুখও দেখতে পেতাম। এটা অবশ্য জ্যামিতিক নিয়ম, কিন্তু বসার ভঙ্গিতে তফাৎ আছে। কেউ তার শিরোধার্য অহংকারে পেছনের শ্রোতার মুন্ডু ঢেকে দিতে পারেন, কেউ তার আরোপিত বিচ্ছিন্নতার নিজের পেছনেই ঘাপটি মেরে থাকতে পারেন। অর্থাৎ কিনা ইউক্লিডের দিকে মুচকি হেসে আপনারা এদিক ওদিক বেঁকে চুরে দুমড়ে মুচড়ে উল্টো পাল্টা হয়ে যেতে পারেন। তেমন পরিস্থিতির জন্য তৈরি থাকাই ভালো। অবশ্য সবই যে প্রত্যক্ষ এবং স্পষ্টভাবে দেখতে হবে তা নয়। অনেক সময় অনেক কিছুই আমরা খুব সোজাসুজি দেখি না, কিন্তু বুঝি আভাসে বা লক্ষণে। পিঁপড়েরা সার বেঁধে চলছে, অর্থাৎ দিগন্তে মেঘ জমে উঠছে স্তরে স্তরে। রাসেল বা ম্যাক্সওয়েলের বই নিষিদ্ধ হয়েছে, অর্থাৎ
বৃহত্তম গণতন্ত্রের জঘন্যতম দাঁত নখ বেরিয়ে পড়েছে, কিংবা উল্টানো মানকচু পাতার মতো বুকের অস্থি গুনে বলা যায় ছেলেটা কতদিন খেতে পায়নি। সবসময় সব দেখি না, দেখতে হয় না। যেমন আমি নিজে কখনো বন্দুক বা পাইপকান হাতে নিয়ে দেখিনি, কিন্তু গর্জন শুনেছি। তারপরেই চোখের উপর ভেসে ওঠে বড়নগরের দৃশ্য, লাশ, মুখে আলকাতরা মাখানো, একটার পর একটা ঠেলা গাড়ি গঙ্গার দিকে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। ছিন্ন মস্ত রজনীর খড়্গাঘাতে ভেসে ওঠে রাজরক্তের বিদ্রোহী নায়ক সত্যেন মিত্র। দুটো সারি ডিঙিয়ে তৃতীয়তে আলাদা করে তেমন কাউকে দেখছে না। বলা যায় একটা সরল রেখায় কিছু উপবিষ্ট সমগ্রতা দেখছি। ইউজিসি বা বোনাস পেয়ে পুজোর ছুটিতে আপনারা যখন পুরী বা দার্জিলিং যান, টেলিগ্রাফের তারে যেমন পাখি দেখেন ল্যাজ ঝুলিয়ে বসে আছে, শ্রেণীবদ্ধ সন্তুষ্ট বিহগ, কাকও হতে পারে। দেখতে দেখতে পেরিয়ে যায় তার পোস্ট। ছোট্ট নদী ঢেউ খেলিয়ে পেরিয়ে যায় তার পোস্ট, ডালপালা, ধোঁয়া ওঠা কুঁড়ে ঘর, ল্যাংটো ছেলে, তার পোস্ট, মাঠ ভর্তি ধান, বধির সূর্যাস্ত। ঠিক তেমনি, তবে পরিমাণগত পার্থক্য আছে। আনুভূমিক এবং লম্বের মধ্যে যেমন তফাৎ, সেখানে চলমান দৃশ্যপট বাইরে অস্থির, আর এখানে আপনারা ভিতরে ভিতরে তোলপাড়। চতুর্থ সারিতে একজন কেউ কানের গোড়ায় উড়ে আসা একগুচ্ছ চুল সরাবার জন্য সুন্দর, খুবই সুন্দর হাতখানা তুলেছিলেন, আবার তক্ষুনি নামিয়ে রেখেছেন কোলের উপর। এই চকিত বিদ্যুৎ চমক আমার বুক পকেটের ঠিক নিচে মর্মভেদী দিগন্তে চলে গেল। সেখানে কি এখন কেউ জেলের মধ্যে গুলিতে এফোঁড় ওফোঁড় তার একমাত্র ছেলের জন্য বুক চাপড়াচ্ছে? পঞ্চম সারিতে দুটো বড় বড় থামের ছায়ায় আলোর উদ্দীপনা বিনষ্ট, তাই পুরো ব্যাপারটাই কেমন যেন মায়াময়। তবে এখান থেকে তেরছা আলো বেঁকে গিয়ে একজনের কানের দুলে লোলুপ ছিলিক দিল, আর তখনই শালবনে ঘনিয়ে এলো সন্ধ্যা। হাজার হাজার ঝিঝির আর্তনাদে শব্দের হত্যাকাণ্ড, একি কোনো অবদমিত তরঙ্গের ছিন্ন উপক্রমণিকা, নাকি অপরাহ্নের কোনো কাহিনী সূত্রের পরিসমাপ্তি? একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, ষষ্ঠ সারিতে আপনাদের একজনের শালের পাড় খুব চওড়া। এখান থেকে লক্ষ্য করছি অতি সূক্ষ্ম কারুকাজ, স্বতন্ত্রভাবে নয়, সমগ্র রূপে দেখি দূরত্ব যেমন স্তব্ধ সমগ্রতা। আমি জমির সঙ্গে মিলিয়ে পাড়, খুবই চওড়া এবং চমৎকার। ওই দেখুন, চমৎকার শব্দটার কোনো অনিবার্যতা নেই এখানে, তবু শব্দের কি নশ্বর ব্যবহার। আসলে কাশ্মীরি শালের বাহারই আলাদা। কে পড়েছেন ভালো দেখতে পাচ্ছি না, কারণ আপনি একটা থামের আড়ালে প্ররোচিত হয়েছেন। তবে শরীরের একদিকের সামর্থ্য দেখে আন্দাজ করা যায় স্বাস্থ্যবান পুরুষার্থী, গাত্রবর্ণ মদনপুরের ফুলকপির মতোই চটকদার। ক্ষমা করবেন, গাত্রবর্ণ শব্দটা শ্রুতিকটু, এবং চটকদার কথাটার মধ্যে মেহে ফিচলেমি আছে। বলা উচিত বিভাময় শরীর আপনার, এবং চোখে নিশ্চয়ই ভারী ফ্রেমের চশমা আছে, এবং চশমার আড়ালে আপনার দূরদর্শী দূরভিসন্ধি, একাগ্র লোভ এবং অন্তর্নিহিত কাপুরুষতা খুব সতর্কভাবে খেলা করছে। মনে করবেন না, আপনার ছেলে সম্ভবত আইপিএস, এবং হয়তো দ্বিতীয় হুগলি সেতু নির্মাণে আপনি গভীরভাবে বিজড়িত। তবু আপনি যদি বাঁদিকে আপনার পক্ষে বড় ঝুঁকি নেওয়া হবে, বরং
ডান দিকে একটু কাত হন, তাহলে এক পলক চোখ বুলিয়ে নিতে পারি। কি মনে হয় আপনার? সব কৌতূহলের পেছনেই কি গাণিতিক কার্যকারণ সম্পর্ক আছে? হয়তো আছে, থাকে। আগেই জানতাম সম্মেলন কক্ষের চেহারা মোটামুটি এরকমই হবে। স্থাবর সভাপতি মনস্ক ভঙ্গিতে ঝিমুবেন, প্রধান অতিথি ট্রামের টিকিট শুরু করে পাকিয়ে কান পরিষ্কার করবেন। আসলে দেখেছি তো এরকমই হয়। আমি একবার কবি সম্মেলনে কবিতা শুনতে ততটা নয়, কবিদের দেখতে গিয়েছিলাম। কবি বন্ধু রণজিৎ সিংহ সঙ্গে ছিল। আমি সিংহের পাশে শেয়ালটি হয়ে গুটিসুটি মেরে পেছনে দাঁড়িয়েছিলাম। কবিতা পড়লেন বুদ্ধদেব, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ, অরুণ সরকার এবং অলোক রঞ্জন। কবিতা পাঠ শেষ হলো। বাইরে সেদিকে সমস্ত উর্দি পরা ড্রাইভার হাত পোড়া বিড়ি জলদি ছুঁড়ে দিয়ে গাড়ির দরজা খুলে মাথা নিচু করে দাঁড়িয়েছে। দরজা বন্ধ হচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, বন্ধ হচ্ছে, যাচ্ছে, বন্ধ হয়, চলে যায়। এর মধ্যে কোথাও ওই দূরে থাকার যন্ত্রণা, অন্যদিকে কি ঘটছে তার অহরহ নিরন্তর টান, প্রচন্ড টান, সেই টানের মধ্যে দিয়ে একটা কবিতা আন্দোলিত হতে থাকে এবং তারপরে পুরো ছবিটা ভাঙতে থাকে, নিজের অবস্থানটা ভাঙতে থাকে এবং তার থেকে কবিতার শেষটুকু পড়ব। কিন্তু এটা তো ঠিক, আমাদের কারো কারো বুকের ভেতরে, গহন ভেতরের দিকে একটুখানি কস্তুরী ছিল, মাঝে মাঝে গন্ধ পেতাম। হয়তো আমাদের বুকের বাঁ দিকে একটা দেশলাইয়ের কাঠি ছিল, হয়তো আপনাদের অনেকেরই ছোট ব্যাগের মধ্যে সেই পরাক্রান্ত সাবলীল বিস্ফোরক ফুটতে লকারের চাবি ছিল। জ্বলে উঠতে এবং জ্বালিয়ে দিতে পারতাম। হয়তো রক্তের ভিতরে চিরস্থায়ী বন্দোবস্তের নোংরা নর্দমার জলের মধ্যে ভূমিহীন কৃষকের রক্ত এবং ভারত মহাসমুদ্রের নীল গর্জন ছিল। আমরা গ্রাম এবং গঞ্জের এঁটো শাল পাতা চাটা কঠিন লোমহর্ষক স্তব্ধতাকে ফাটিয়ে দিতে পারতাম এবং ছিল বলেই শুধুমাত্র কবি বা কবিতার জন্য নয়, এই উপসত্ত্বভোগী অসৎ শীতরাত্রির উপকূলে অনেকের বা প্রত্যেকের মধ্যেই সেই মহান ভারতীয় সূর্যোদয়ের জন্য আপনার এখানে জমায়েত হয়েছেন এবং সম্ভবত আমিও। কবিতার তীব্রতম স্বরাঘাত কিন্তু কবিতার একেবারে শেষ ছাত্রী এবং সম্ভবত আমি। একটা বিরাট সময়কে এইভাবে নিজের করে নিতে, নিজেকে দীর্ণ করার যে যন্ত্রণা, সেটা কিন্তু নিছক বা নিতান্ত প্রতিবাদের স্বরের চেয়েও আরো গভীর, আরো ভয়ঙ্কর। নমস্কার। শরীফ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কবিতা আজকে সত্যি অনেকটা জায়গা জুড়ে আপনিও একটা দীর্ঘ কবিতার অনেকটা অংশ আমাদের পড়লেন। কবিতা দিয়ে শুরু হয়েছিল, সায়ক কবিতা পড়েছেন এবং আপনি এই কাজটা আপনার আলোচনা শেষেও আরেকবার মণিভূষণেরই হাত ধরে আমাদের মধ্যে সঞ্চারিত করে দিলেন। একটা রাজীব, আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসবো। শ্রমিকদের
স্যার বলুন। তুই বলে নে। আচ্ছা আপনি বলে যান। আচ্ছা, হ্যাঁ, শ্রমিক নাটকের কথাটা আনলো এবং সত্যি মনে পড়লো বদলদার সেই নাটক যেখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং মণিভূষণের কবিতা জুড়ে তৈরি হয়েছিল। মণিভূষণ নাটক করতে খুব ভালোবাসত এবং নাটক খুব ভালো করতো। আমাদের মনে আছে বিশ্ববিদ্যালয়ে আমরা একবার একটা রিউনিয়নে বাংলা বিভাগে রক্তকরবী নাটক করেছিলাম। নাটকটা একটা বিপর্যয়, নাটকটা খুব খারাপ হয়েছে, শ্রমিক জানে। কিন্তু মণিভূষণ করেছিল গোসাইয়ের ভূমিকা। আমার খুব চমৎকার, তার গোসাইয়ের উচ্চারণ, গোসাইয়ের ভাবভঙ্গি চমৎকার অভিনয় করেছে মণিভূষণ। দ্বিতীয় কথাটা সত্যেন কেন্দ্র, সত্যেন মিত্র। সত্যেন মিত্র এটা আমাদের জীবনে একটা খুব দুঃখের স্মৃতি। সত্যেন তো যে দলে ছিল সেই দলে আমিও ছিলাম, নান্দিকারে ছিল। সত্যের পরে তার নান্দিকারে যারা দেখেছে, তোমাদের রাজীবদের বয়সে অনেকেই দেখেনি, শ্রমিক তো জানে, সব্যসাচী জানে কিনা আমি দেখেছি কিনা জানি না। নাট্যকারের সন্ধানে 6টি চরিত্রে সত্যেন অভিনয় করতো বড় ছেলের ভূমিকা এবং তেজিয়ান এক যুবক, সবসময় ক্রুদ্ধ থাকে, চমৎকার অভিনয় করতো সত্যেন। পরে নিজের একটা দল, ছোট দল করেছিল, তাতে তার ওই বামপন্থী রাজনীতি, নিজের রাজনৈতিক কথা সে বলতো, নকশালপন্থী খানিকটা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে খুবই তার ভালো সম্পর্ক ছিল। সেই সত্যেনকে একদিন খুন করলো। কারা খুন করলো এখনো জানা যায়নি, কেউ ধরা পড়েনি। আমি ভাবতেই পারি না, আমার কাছে সেই তরতাজা জ্যান্ত ছেলেটার কথা মনে আছে আমার। সত্যেন কে আর রাখলো না, পৃথিবী আর রাখলো। আর যে ব্যক্তিগত কথাটা বলবো, শেষ মণিভূষণের সঙ্গে আমার বন্ধুদের সঙ্গে একটা খুব ভালো স্মৃতি। শ্রমিক ছিল কিনা জানি না, আমার একটা বড় চাকরি পাওয়ার পর একদিন আমাদের গড়িয়ার বাড়িতে আমার বন্ধুদের আমি নেমন্তন্ন করেছিলাম একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তাতে সুশান্ত, মণিভূষণ, তখনও আলো বোধে আসেনি, মণিভূষণ, তারপরে সমীর রায় বলে আমাদের আরেক বন্ধু আমাদের সঙ্গে পড়তো, সমীর রায়, সেও একটু নকশালপন্থী ছিল। সমীর রায়ের কথা বলছি। হ্যাঁ, এরা সব এসে আমরা একদিন সমীর রায় না, কবিতা সমীর খুব লিখতো না, কিন্তু সমীরের ছেলে অচিন্ত এখন টাইমস অফ ইন্ডিয়ায় আছে। সমীর আমাদের সঙ্গে পড়তো, বাংলা এমএ পড়তো সমীর। তো এই বন্ধুদের নিয়ে, অরুণ সোম, এদের নিয়ে একটা দিন আমার চমৎকার কেটেছিল। আমার পরিবারের সঙ্গে সবাই মিলে একটা অসাধারণ স্মৃতি। আমার বন্ধুদের নিয়ে ছবিও আছে আমার কাছে, সে ছবিগুলো আছে, তাদের উপর আমরা ছবি তুলেছিলাম। তারপর মণিভূষণের সঙ্গে নানা সূত্রে দেখা হয়েছে। আরেকটা জিনিস আমি জুড়ে, যে এই পর্যন্ত সায়ন যা পড়লো, সমীর যা পড়লো, গদ্যে মণিভূষণের অসাধারণ হাত, গদ্য কবিতা। সত্যি সত্যি ওর মতো গদ্য কবিতা সারা মানে বাংলা কবিতার ইতিহাসে খুব কম লোক লিখেছেন। কিন্তু আমার মণিভূষণের যেমন প্রথম বইতে সনেটের একটা চমৎকার সংহতি ছিল, এবং তাতে ওই তৎসময় পরে রাজহংস কবিতার মধ্যেও তোমরা দেখবে আর কি। এই আলোচনাগুলো আসুক আর কি। মণিভূষণের শৈলীটা যে খুবই নানান ধরনের বিস্তারিত ছিল, অনেক কিছু তার দখলে ছিল, এই আলোচনাটাও যেন একটু আসে। বেশ, এবার অন্যরা বলুন। অবিচ্ছিন্ন অন্তঃপুর বেরোলো মণিভূষণের, তাতে দর্শকের ভূমিকায় বলে একটি কবিতা। এই একটু অবাক করে দেওয়ার মতোই যে মণিভূষণ রবীন্দ্র পুরস্কার পেলেন 2008-এ, এবং পেলেন তার কোনো একটি কবিতার বইয়ের জন্য নয়, মণিভূষণের শ্রেষ্ঠ কবিতার জন্য। এও তো মানে রবীন্দ্র পুরস্কার আমরা 2008-এ, তখন তো আমরা পড়াশোনা শেষ করে আমি চাকরি করতেও ঢুকে গেছি, বুঝতে পারছি যে এটা রবীন্দ্র পুরস্কার নয়, এটা মানে মণিভূষণকে একটা পুরস্কার, এতদিন ধরে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়নি,
2008-এ এসে মণিভূষণকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হলো। কবিতার বই সেই মুহূর্তে 2008-এ কাছাকাছি সময় নেই, অতএব শ্রেষ্ঠ কবিতাই আর কি দেবেশবাবু ভূমিকা লিখলেন শ্রেষ্ঠ কবিতার, কবিতাগুলো বাঁচলেন অনেকটাই বোধহয় দেবেশবাবু। অবিচ্ছিন্ন অন্তঃপুরের যে কবিতাটার কথা বলছিলাম, দর্শকের ভূমিকায় খুব অদ্ভুত ভাবে দেখি যে শুরুটা হচ্ছে এরকম ভাবে, নন্দীগ্রামে গিয়েছো নাকি? যাওনি? তবে যাও, একটুখানি কস্তুরীতে ধূপ মিশিয়ে নাও, ঝুলন থেকে জন্মাষ্টমী অনতি দূর পথ, গাংশালিকের মেলায় ফিরে জানিও অভিমত, ইত্যাদি। নন্দীগ্রাম একটা অচেনা, সেখানে পলাশ ফুটে আছে, যে যে সেই কবিতার মধ্যে বলা হচ্ছে দর্শকের ভূমিকায় কবি আহ্বান করছেন নন্দীগ্রামে যেতে। আর এই যে কবিতাগুলোর কথা আমরা শুনলাম পবিত্রবাবুর কাছ থেকে, শ্রমিক বাবুর কাছ থেকে, মণিভূষণের যে মেজাজের কথা শুনলাম তার কবিতার মধ্যে দিয়েও যেটুকু আমাদের কাছে এসে পৌঁছলো, খুব অদ্ভুত ভাবে ওই 2008-এই রবীন্দ্র পুরস্কার পেলেন তিনি। গান্ধীনগরের রাত্রি, আর যখন আমরা দেখছি যে ওই নন্দীগ্রামে সূর্যোদয় শুরু হচ্ছে, তখন শ্রমিক বাবু যে কবিতার শেষটা পড়ছিলেন সেই লাইনগুলোর কথাই আবার মনে পড়ে যে সেই মহান ভারতীয় সূর্যোদয়ের জন্য আপনারা এখানে জমায়েত হয়েছেন এবং সম্ভবত আমিও আছি। এই যে আমিওটার উপরে শ্রমিক বাবু যে জোরটা দিচ্ছিলেন, যে অদ্ভুত ভাবে 93-এর নন্দীগ্রাম আর 2008-এর নন্দীগ্রাম এবং 2008-এ মণিভূষণকে শ্রেষ্ঠ কবিতার জন্য রবীন্দ্র পুরস্কার দেওয়া হলো, নিয়ে তো একটা অদ্ভুত, জানি না এও একটা বিস্তৃতি পর্ব কিনা আর কি। যারা সেই সময় রবীন্দ্র পুরস্কার দিচ্ছেন মণিভূষণকে, তারা অন্তত তো মণিভূষণের সঙ্গে একই সময়ে পাশাপাশি মণিভূষণের কবিতার মেজাজ মর্জি সবই বুঝেছেন, এবং যে সময় মণিভূষণ অত্যন্ত জরুরি সেই সময় মণিভূষণের কলমকে আরো জরুরি হয়ে উঠতে দেখেছেন। তার মূল্যায়ন সেই সময় এরকম বিড়ম্বনার মধ্যে যদি পড়ে এখন, তাই হয়তো একটু ভয়ে ভয়ে থাকি, এবং বারবার এই ধরনের আয়োজনগুলোর মধ্যে দিয়ে যতটুকু সবার সামনে মণিভূষণকে পৌঁছে দেওয়া যায়, পবিত্রবাবু বলেছেন আজকে যে এটা একটা দায়িত্ব তো বটেই, বারবার মনে করিয়ে দেওয়া, এবং মণিভূষণের সবকটা কবিতার বই একটা কবিতা সমগ্র সঠিকভাবে নেই, এটাও তো একটা কত বড় অস্বস্তির জায়গা যে একটা শ্রেষ্ঠ কবিতা সম্বল আর দুটি কাব্যগ্রন্থ, আলোদি যে সংকলনটা বের করেছেন তার সামনে প্রবন্ধগুলো ছাড়া মণিভূষণের লেখা এবং অগ্রন্থিত লেখা অনেকটা দিয়ে আলোদি মতো করে সাজিয়েছেন। এছাড়া মণিভূষণের মূল কবিতাগুলো যদি পড়তে চাই তাহলে তো ওই যাদের কাছে দৈবাত রয়ে গিয়েছিল কবিতার বইগুলো, সেগুলো বেশ ছেঁড়াখোড়া অবস্থায়, তখনকার দিনে আর কবিতার বইয়ের কি বাইন্ডিং হতো আমরা সবাই জানি, সেগুলোকে যত্ন করে রাখা সত্ত্বেও সেগুলো পোকার পারফোরেটেড হয়ে যায় তার কভার। আলো নিশ্চয়ই রেখেছে, আলো বা সায়ন নিশ্চয়ই যত্ন করে রেখেছে, কাজে একটি কবিতা সমগ্র কাব্য সমগ্র অবিলম্বে প্রকাশের উদ্যোগ নেওয়া দরকার। আমার ধারণা ভালো প্রকাশকেরা এগিয়ে যাবেন। আর একটা জিনিস আমি বলি, অনেকের চোখে মণিভূষণ খুব ভালো ছোটদের গল্প লিখত, তারপরে শেষ দিকে যে বইটি আমাকে দিয়েছিল চমৎকার ছোটদের গল্প, একটু আত্মজীবনীর অংশ, এই ব্যাপারটা আরো পেলে আমাদের ভালো লাগতো, কিন্তু সে সময়টা পেল না। এই দিকটা অর্থাৎ মণিভূষণ কে একটা ইমেজ তো সত্যি আছে যে প্রতিবাদী কবি কেমন, কিন্তু যে বিচিত্র ভাবে নিজেকে মানে জাহির করবার চেষ্টা করেছে শেষ পর্যন্ত, এই ব্যাপারটা মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ঠিকই স্যার, সেই জন্য মানে একটা উদ্যোগও কোথাও শুরু হওয়া দরকার, বা সত্যি খুব সিরিয়াসলি ভাবা দরকার যে মণিভূষণের কবিতার বইগুলোকে একসঙ্গে ধারাবাহিকভাবে না আনলে এমনিতেই আমরা কম বেশি ইতিহাস বিমুখ, আরো বেশি করে একটা ইতিহাসকে দায়িত্ব সহকারে নষ্ট করে দেওয়ার মতো একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে। আমি জানি আলোদি চেষ্টা করেছেন
কিন্তু ওই এতটা সহজ হয়তো হচ্ছে না বই এই সমগ্র বের করে ওঠা। এটা আমাদের পক্ষে সত্যি খুব অস্বস্তি, কিন্তু আশা করব নিশ্চয়ই খুব দ্রুত একটা কিছু ব্যবস্থা করা যাবে এবং হয়তো গ্রাহক করে হোক বা এরকম ভাবে আগে থাকতে একটা করেও যদি করা যায়, এটা কিন্তু অত্যন্ত জরুরি। কয়েক খণ্ডে মণিভূষণের সমগ্র কবিতা আজকে সামনে আসা, তারপরে বাকিটা তো পরবর্তী সময়ে নিজের সেই দায়িত্ব যেমন ভাবে চায় বহন করবে। কিন্তু আমরা যারা তার কবিতা পড়েছি, তার কবিতার প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করি, তার কবিতার সঙ্গে আপনারা যারা পঞ্চবাবু বা সমীরবাবুর মতো যারা অন্তরঙ্গ ভাবে ঘনিষ্ঠ ছিলেন, এটা একটা মস্ত বড় শূন্যস্থান হয়ে আছে মণিভূষণকে নিয়ে আজকের আলোচনায়। আমার মনে হয় এই দায়িত্বটা পালন করার জন্য আমরা যে যেমন ভাবে পারি যোগাযোগের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে সহায়তা করে বা একসঙ্গে একটা উদ্যোগ নিয়ে যদি মণিভূষণের একটা সমগ্র তৈরি করার দিকে একটু এগিয়ে যাওয়া যায়, এটাই বোধহয় একটা উচিত হবে এবং তাতে মণিভূষণের পাঠটা আরো সজীব থাকবে এবং আগামী দিনের কাছে পৌঁছে যাওয়ার রাস্তাটা আরো প্রশস্ত হয়ে থাকবে। নিশ্চয়ই মণিভূষণের কবিতা সবাই পড়বেন, কিন্তু কবিতাগুলো তাদের হাতে পৌঁছে যাওয়ারও একটা প্রয়োজনীয়তা আছে। এটাই আশা রাখি যে আগামী পরবর্তী এই ধরনের আবারও কোনো উদ্যোগের সূত্রে আমরা তখন যেন মণিভূষণের কবিতাগুলোকে সমগ্রভাবে পাই, আরো লুকিয়ে থাকা কবিতা আমাদের সামনে উঠে আসে এবং সেগুলো সবাই পড়ে উৎসাহিত হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর কলেজ স্ট্রিটে গিয়ে সংগ্রহ করে নতুন করে কোন একটি অল্প বয়সী ছেলে বা মেয়ে মণিভূষণের কবিতা আবার পড়ে তার সময়ের স্পন্দনের সঙ্গে মণিভূষণকে জড়িয়ে নিতে পারে। এটাই আজকে ছাত্র দলের তরফ থেকে আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা, যেটা ব্যক্ত করলাম। আর একটু জানিয়ে রাখি যে আরেকবার রনি যেটা শুরুতে বলছিলেন যে এরপরে ছাত্রদল চেষ্টা করবে সুকুমারী ভট্টাচার্যের জন্মশতবর্ষে তাকে নিয়ে এরকম একটি ওয়েবিনার করা, সেখানেও আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করব। স্যার 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 বলছি যদি কোনো প্রশ্ন উত্তর মানে যদি মানে এখানে যারা আছে তাদের যদি একটু প্রশ্ন করতে চান, তারা কি করবেন? মানে হ্যাঁ, তারপরে তাপসদাও আছেন স্যার। হ্যাঁ হ্যাঁ উনি তো ওদের কাছে প্রশ্ন যেতেই পারে, শুভসাচী তাপস। প্রশ্ন নয়, কিন্তু ওরা নিজেরা কিছু বলতে বলতে পারেন। যদি কেন নয়, নিশ্চয়ই বলতে পারে। একটু মিউট, একটু আনমিউট করুন। সব্যসাচী আপনি মিউট হয়ে আছেন, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, কথাটা যে জন্য বন্ধ হয়ে আছে। সব্যসাচী আনমিউট করো, মাইক্রোফোনটা অন করো। সব্যসাচী আনমিউট করতে পারছে না। সব্যসাচী, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। সব্যসাচী আনমিউট করো। হ্যাঁ, এবার অর্থাৎ মণিভূষণের কবিতা সমগ্র বের করার কথা, এটা খুব জরুরি ধরো এক্ষুনি। এবং শুধু কবিতা সমগ্র নয়, অর্থাৎ যেমন তেমন করে সবকটা বই এক জায়গায় করে এনে সাজিয়ে দেওয়ার নয়, অত্যন্ত সুসম্পাদিত হওয়া দরকার। এখানে সমীকদা আছেন, পবিত্রদা আছেন, দুজনেই এই ব্যাপারে খুব দক্ষ লোক, কাজে এরা দায়িত্বটা নিতেই পারেন। এবং পবিত্রদা আগেই ঘাড় নেড়ে দিলেন, কিন্তু দায়িত্বটা নেওয়া উচিত আপনাদের। আরেকটা ব্যাপার আমার নিজের মনে আছে, আমার দুজন কবির কবিতা সমগ্র সম্পাদনা করতে গিয়ে আমার নিজের যেটা মনে হয়েছিল যে মণিমিদার কবিতার যদি পাণ্ডুলিপি পাওয়া যায়,
অর্থাৎ পাণ্ডুলিপির সঙ্গে মিলিয়ে প্রকাশিত কবিতার কোনো পাঠান্তর আছে কিনা, এই পাঠান্তরগুলো কিন্তু একজন কবিকে বোঝার পক্ষে খুব জরুরি। আমি বীরেন্দ্র কবিতা এবং সমর সেনের কবিতার সমগ্র আমি সম্পাদনা করতে গিয়ে দেখেছি, বিশেষ করে সমর সেনের ক্ষেত্রে এটা কি প্রয়োজন হয়ে যায়। সমর সেনের কবিতা তো পাঠান্তর এমনই হয়েছে যে একটা কবিতা পরে একটা আলাদা কবিতা হয়ে গেছে। একজন কবিকে বোঝার পক্ষে এটা খুব জরুরি, এই কাজটা এক্ষুনি করা দরকার। প্রকাশক পাওয়া যাবে এটা খুব বেশি আশা অবশ্য করতে পারছি না, কারণ বঙ্গীয় প্রকাশকদের মর্জি বোঝা খুব কঠিন। তারা কবিতার প্রেমী খুব একটা নন, বাজারটা তারা বেশি বোঝেন, কিন্তু পাওয়া দরকার। এটা হলো কবিতা সমগ্র নিয়ে কথাটা, এটা জরুরি প্রয়োজন। মণিদার কবিতা, মণিদার শ্রমিকদা বা পৈত্রদা দুজনেই তাদের সহপাঠীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ পরিচয়ের প্রসঙ্গে তার কবিতা এবং জীবন সম্পর্কে অনেক কথাই শুনেছেন, আমরা খুব লাভবান হয়েছি। অন্তত একটা জিনিস খুব বোঝা গেছে যে মণিদার কবি জীবন কিভাবে তৈরি হয়েছিল। অর্থাৎ একটা কবি জীবন তো শুধু কবিতা লেখার ভেতর থেকে হয় না, তার অনেক কিছু মিলে তার কবিতাকে তৈরি করে। সেই পরিপার্শ্বটা সেটা আমরা এদের দুজনের কথা থেকে বুঝতে পেরেছি। একটা কথা আমার মনে হয়, মণিদার প্রথম বই কয়েকটি কণ্ঠস্বরে যে কবিতা লিখতেন, বলরাম বুলু এসে ডুবে গেল বলরাম সরকারের ঘাটে, এই যে একটা কবিতা শুরু হচ্ছে, তার সঙ্গে নিঃসন্দেহে গান্ধীনগরের রাত্রির কবিতাকে মেলানো যায় না, কিন্তু আবার হয়তো কোথাও একটা ধারাবাহিকতা থেকে যায়। অর্থাৎ যে নিম্ন মধ্যবিত্ত জীবনকে অনিভূষণ তার সামনে দেখছেন, সেই জীবনের যে নানান গার্হস্থ ট্র্যাজেডি, সেখান থেকেই হয়তো তিনি আস্তে আস্তে পৌঁছে গেছেন ওই জায়গাটাতে যেখানে একটা নতুন রাজনীতি এসে কিভাবে সেই মধ্যবিত্ত জীবনকেই একেবারে সম্পূর্ণ উল্টে পাল্টে দিচ্ছে। মণিভূষণ যাদের কথা বলেছেন, গান্ধীনগরের রাত্রি বা তার পরবর্তী বইগুলোতে সেই চায়ের দোকানের মন্টুই হোক বা গান্ধীনগরের রাত্রির গোকুলই হোক, এরা কিন্তু সকলে ওই নিম্ন মধ্যবিত্ত জীবন থেকে আসা। অর্থাৎ যে জীবন থেকে এসে বুলুদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না, সেই জীবন থেকে এরা কিভাবে একটা রাজনীতির একটা বেরিয়ে আসছে, সেই ছবিটা কিন্তু এসে যাচ্ছে। ওই যে অর্থাৎ বুলু এসে ডুবে যায় বলরাম সরকারের ঘাটে, কিন্তু গোকুলকে তার মৃত্যুর পরে উনুন জ্বলেনি আর বেড়ার ধারি সেই ডানপিটের তেজি রক্তধারা, এই যে জায়গাটা পরিবর্তনটা, এটা কিন্তু একটা ধারাবাহিকতার মধ্যে আসছে। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে আমরা মণিভূষণের প্রতিবাদী কবিতার জন্যই তিনি বেশি পরিচিত, একথা আমরা বারবারই বলি। এবং সেখানে শুধু যেমন কোথাও কোথাও যেমন খানিকটা যেন আত্মবিদ্রুপের মধ্যে দিয়ে তিনি যেটা করেছিলেন, ওই যে যখন বলছেন যে কিভাবে আর পাতা উল্টে শঙ্খ ঘোষ বা হার্ট ট্রেনের খবর হতে পারিনি তাই অভিমানে আঙুল ফোলাই, এখন শুধু গদ্য পড়ি ফ্রন্টিয়ারের সমস্যা নেই। কিন্তু এইখান থেকে এই প্রতিবাদের ব্যাপারটাই নয়, তারপরে যে পরবর্তী একেবারে শেষ দিকে যে কবিতা বইগুলো বেড়েছে, সেই কবিতাগুলোর দিকে তাকালে আমরা দেখবো যে সেখানে যে খুব উচ্চকণ্ঠ প্রতিবাদ আছে তা নয়, হয়তো মনে হতে পারে কোথাও কোথাও একটা প্রশান্তিও আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রতিবাদ সেখানে কাজ করে যায়। সেটা আগের মতো অতখানি জোরালো নয়, হয়তো অতটা স্পষ্ট নয়, কিন্তু ভেতরে ভেতরে প্রতিবাদ থেকে টের পাওয়া যায়। আসলে আমার নিজের মনে হয়, আমি নিজে খুব সামান্য কবিতা লেখার চেষ্টা করি বলে যেটা বুঝতে পারি, আমার মনে হয় যে কোনো কবি সারা জীবনে 3টে কবিতা লেখার চেষ্টা করেন। একটা ভালোবাসার কবিতা, একটা প্রতিবাদের কবিতা, আর একটা মৃত্যুর কবিতা, কিংবা বলা যায় এই 3টে মিলেই হয়তো একটা কবিতা তিনি লিখতে চান। মণিভূষণের কবিতা তো আমরা খুঁজলে সেই এই 3টে কবিতাকেই খুঁজে পাবো। সারা জীবন তিনি এটাই চেষ্টা করে গেছেন, সেখানে কখনো প্রতিবাদ উচ্চকণ্ঠ, কখনো সেটা ভালোবাসার কথা, বা বলা যেতে পারে প্রতিবাদও তো এক ধরনের ভালোবাসাই। মণিভূষণ সেই চেষ্টাটাই করে গেছে, অর্থাৎ ভালোবাসার কবিতাই লিখে গেছে।
এবারে বাকিরা কিছু বলুন, আমার এইটুকু আমি আমার বললাম। আর পবিত্র তো একটা কথা বলেনি, নাট্যকরের সন্ধানী শহরে যেহেতু আমি দেখেছি, আমি তখন সদ্য বিএ পাস করেছি। আর সত্যেন মিত্রের মৃত্যুটা আমার খুব স্পষ্ট মনে আছে, এই জন্য তো উনি তো বর্ণগরে থাকতেন, আমি তখন কাশীপুরে থাকতাম, অর্থাৎ কাশীনাথ দত্ত রোডের এপারে ওপারে, কাজে ওটা আমাদের খুব পরিষ্কারই জানা আছে। আর কারা হত্যাকারী সেটা ধরা পড়েনি ঠিকই, কিন্তু অনুমান করতে অসুবিধা হয় না, যদিও অনুমানটা তো প্রমাণ নয়, কাজে তা নিয়ে কিছু বলা যাবে। সেই ভালো বলেছেন। শ্রমিকদা দায়িত্ব নিন না, পবিত্রদা তো ঘাড় নেড়ে দিলেন। না